আমি বাড়িতে আসার 1 ঘন্টা পরেই আমার শ্বশুর ও শাশুড়ি, তুর্য, মুস্কান আর বকুল আমাদের বাসায় এসেছে। ড্রয়িং রুমে সকলেই উপস্থিত। ওরা মূলত আমাকে নিতে এসেছে। তুরোর বাবা বলল, ঝগড়া করো ভালো কথা, কেননা স্বামী স্ত্রীর মধ্যে মানবিমান থাকবেই। কিন্তু তাই বলে বাড়ি ছেড়ে চলে আসার মানে কি? আমি তো ইচ্ছে করে আসিনি বাবা, আপনার ছেলে আমাকে বের করে দিয়েছে। তোমাদের মধ্যে যা হওয়ার হয়েছে, এখন বাড়ি ফিরে চলো। মাফ করবেন বাবা, আমি আর ওই বাড়ি যাব না। এমন পাগলামি করে না মা, অন্তত মুস্কানের কথাটা ভেবে চলো। মুস্কানকে নিয়ে কোনো ইমোশনাল ব্ল্যাকমেল করবেন না বাবা, ও আমার মেয়ে। ব্ল্যাকমেল করার কোনো ইস্যু নয়। আপনারা চাইলে মুস্কানকে আমি আমার কাছে রাখব। এটা কিভাবে হয়? তুমি আর তুর্য আলাদা থাকবে? হ্যাঁ, অনেক স্বামী স্ত্রীরই তো সেপারেশন হয়। সেক্ষেত্রে বাচ্চা তো যে কোনো একজনের কাছেই থাকে। মুস্কান তুর্যের কোলে ছিল। তুর্য মুস্কানকে কোলে করেই বসা থেকে উঠে দাঁড়িয়ে বলল, তুমি ভাবলে কি করে মুস্কানকে আমি তোমার কাছে রেখে যাব? বেশ তো, তুমি যদি মুস্কানকে রাখতে পারো তোমার কাছে তাহলে রাখো, আমার কোনো সমস্যা নেই। তুর্য দাঁত কটমট করে মুস্কানকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে গেল। সবাই মিলে আমায় হাজার বুঝিয়েও কোনো ফল পায়নি। কেনই বা যাব আমি? আমার কি কোনো আত্মসম্মান নেই নাকি? মেয়ে বলে সব কেন মুখ বুজে সহ্য করতে হবে? অদ্ভুত। শেষমেশ শ্বশুর শাশুড়ি আর বকুল চলে গেল। আমি রুমে গিয়ে শুয়ে পড়লাম। ঘুম আসছিল না বিধায় একটা ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা ঘুম থেকে উঠে ছাদে হাঁটাহাঁটি করছিলাম। মনটা ভালো লাগছিল না। মুস্কানের কথা খুব বেশিই মনে পড়ছিল। না জানি কি করছে মেয়েটা, ঠিকমতো খায় নাকি তারও তো কোনো ইয়ত্তা নেই। ঘরে গিয়ে তাড়াতাড়ি গোসল করে নিলাম। রেডি হচ্ছিলাম, মা তখন রুমে আসে। আমার কাছে এসে বলল, কোথায় যাচ্ছিস? রিয়ার বাসায়। কেন? এমনিই মনটা ভালো লাগছে না। আমি বলছিলাম যে। মাকে থামিয়ে দিয়ে বললাম, প্লিজ মা, ওই বাড়িতে ফিরে যাওয়ার বিষয়ে কোনো কথা বলো না। মা আর কিছু বলল না, রুম থেকে বেরিয়ে গেল। আমিও রেডি হয়ে রিয়ার বাসার উদ্দেশ্যে রওনা দিল। রিয়ার বাসায় গিয়ে দেখি ও ঘুমাচ্ছে। ওকে টেনে তুললাম। রিয়া ঘুম ঘুম চোখে তাকিয়ে বলে, আল্লাহ, এত সকালে তুই? কি মনে করে? কেন আসতে পারি না? 100 বার পারিস। এখন যা, ফ্রেশ হয়ে আয়। আচ্ছা তুই বসো। রিয়া ফ্রেশ হতে চলে যায়। আমি ওর বিছানা গুছিয়ে দিচ্ছিলাম। কি হাল করে রেখেছে বিছানার! বইখাতা, ডায়েরি সব বিছানার ওপর। কি যে এত লিখে, পড়ে বুঝি না। কিছুক্ষণ পর রিয়া ফ্রেশ হয়ে দুজনের জন্য কফি নিয়ে আসে। আমার পাশে বসে বলল, এবার বল তোর খবর কি? আমার আর খবর? কেন, কি হয়েছে? রিয়াকে সব খুলে বললাম। রিয়া হতাশ হয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি ওর দিকে তাকিয়ে স্পষ্ট বুঝতে পেরেছিলাম যে ওর কিছু বলার ভাষা নেই। তাই আমিই বললাম, জয়কে ডাক দে। কেন? আজ 3 জনে একটু ঘুরতে বের হব। আচ্ছা। রিয়া কিছু সময়ের মধ্যেই জয়কে নিয়ে হাজির হয়। জয় অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছিল তখন। আমি ঘুরতে যাব শুনে অফিস বাদ দিয়ে আমাদের সাথে ঘুরতে যাচ্ছে। 3 জনে মিলে দিয়াবাড়ি গেলাম।
খোলামেলা জায়গা হাঁটাহাঁটির জন্য চমৎকার। গল্প করছিলাম আর হাঁটছিলাম তিনজনে। জয় বলল, ফুসকা খাবি? এটাতে কি কখনো না করেছি? জয় হেসে দিল। বলল, চল। তিনজনে একটা ফুসকার দোকানে বসলাম। জয় ফুসকা অর্ডার দিল। আমরা কথা বলছিলাম। তখন কোথা থেকে যেন তুর্য এসে হাজির। সাথে তুরোর একটা ফ্রেন্ড। আমার কাছে এসে বলল, ভালোই তো মজা মাস্তিতে আছো। আমি বসা থেকে উঠে দাঁড়িয়ে বললাম, তুমি এখানে এসে খুব বড় ভুল করে ফেললাম মনে হয়। না, আসলে তো এত পীড়িত দেখতে পারতাম না। মুখ সামলে কথা বলো। মাথা সামলাতে পারছি না আর তো মুখ। তুর্য আমার হাত ধরল। আমি বললাম, কি হচ্ছে এটা? বাড়ি চলো। না, আমি বাড়ি যাব না। আমি বলছি বাড়িতে চলো। বললাম না, যাব না। সত্যিই যাবে না? না, 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 যাব না। আর কতবার বলবো যাব না? তুর্য আমার হাত এক ঝটকায় সরিয়ে দিয়ে বলল, জয়ের সাথে থাকতেই খুব ভালো লাগছে তাই না? এর ব্যবস্থা করতেছি আমি। তুমি শুধু দেখে যাও আমি কি করি। তুর্য ওখান থেকে চলে গেল। আমি কাঁদতে কাঁদতে চেয়ারে বসে পড়লাম। জয় আমার কাঁধে হাত রেখে বলল, কাঁদবি না একদম। আমরা আর ওখানে বসলাম না। অন্য জায়গায় গিয়ে দাঁড়ালাম। আমি তখনও কাঁদছিলাম। জয় আমার দুই গালে হাত রেখে বলল, তাকা আমার দিকে। এভাবে বাচ্চাদের মতো কাঁদছিস কেন? কি করব আমি বল? দেখলি তো কেমন আচরণ করে তুর্য। রিয়ার ফোন আসায় জয় আর কিছু বলল না। রিয়া বলল, মা ফোন করেছে। আমাকে বাসায় যেতে হবে। আমি যাই কেমন? আর জয়, তুই পরীকে একটু বুঝা প্লিজ। রিয়া আমাকে জড়িয়ে ধরে বলল, একদম কাঁদবি না পচা মেয়ে। আমি বিকেলে তোর বাসায় যাব। রিয়া চলে যাওয়ার পর জয় আমায় সান্ত্বনা দিচ্ছিল, বোঝাচ্ছিল। দুপুরের দিকে আমরা বাড়িতে ফিরে যাই। বাড়িতে গিয়েই আমি শুয়ে পড়েছিলাম। হাঁটাহাঁটি করাই ঘুম পাচ্ছিল খুব। কখন যে ঘুমিয়েছি টেরও পায়নি। বিকালে রিয়া এসে আমার ঘুম ভাঙ্গায়। ঘুম জড়ানো কণ্ঠে বললাম, সকালে তোর ঘুম ভাঙ্গিয়েছি বলে কি এখন তুই শোধ নিলি? রিয়া হেসে বলল, তুই কত ব্রিলিয়ান্ট রে। এখন যা, মুখ ধুয়ে আয়। মুখ ধুয়ে এসে রিয়াকে নিয়ে ছাদে যাই। দুজনে গল্প করতে করতে সন্ধ্যা হয়ে গিয়েছিল। সূর্যাস্ত দেখছিলাম দুজনে। পাখিরা কিচিরমিচির করতে করতে তাদের নীড়ে ফিরে যাচ্ছে। মনোযোগ সহকারে দৃশ্যটা উপভোগ করছিলাম তখন প্লাবন এসে বলল, আপনি একজন লোক তোমার জন্য পার্সেল নিয়ে এসেছে। তাড়াতাড়ি নিচে আসো। আমার জন্য পার্সেল? কে পাঠালো? জানি না। আসো তুমি। হুম, যা। আসছি। রিয়া চলতো দেখি। চল। নিচে গিয়ে সিগনেচার করে পার্সেলটা নিলাম। তুর্য পাঠিয়েছে পার্সেলটা। দরজা লাগিয়ে দিয়ে পার্সেলটা খুলছিলাম। খুবই পাতলা। খুলে দেখলাম একটা পেপার আর সাথে একটা চিঠি। আগে চিঠিটা খুললাম। তাতে লেখা ছিল, তোমার অতিরিক্ত সুখের রাস্তাটা দেখিয়ে দিল ম। পারলে এখনই সেটা নিয়ে নিতে পারো। চিঠির আগামাথা আমি কিছুই বুঝতে পারছিলাম না। তাই পেপারের কাগজটা খুললাম। যা দেখলাম, আমার পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছিল। বিশ্বাসই করতে পারছিলাম না নিজের চোখকে। কি করে হতে পারে এটা?
পাশ থেকে মা বলল, কি রে ওটা? ডিভোর্স পেপার। ডিভোর্স পেপারের কথা শুনে মা অনেক রেগে যায়। কাছে এসে বলে, পেয়েছেটা কি তুর্য? যা ইচ্ছে হবে তাই করবে? ডিভোর্স কি মুখের কথা? আমি এক্ষুনি ওর বাবার কাছে যাচ্ছি। না মা। না মানে? না মানে কি? এত সহজে ছেড়ে দিব ভাবছিস? তুই ওই পেপারে সাইন করবি না। কি করবে গিয়ে? যে আমার সাথে থাকতে চায় না তার সাথে জোর করে কিভাবে থাকব? কিন্তু বাদ দাও না মা। তুর্য যদি আমাকে ছাড়াই ভালো থাকতে পারে তাহলে থাকুক না ভালো। ওর সুখেই আমার সুখ। এত ভালো মানুষই দেখাবি না বলে দিল ম। নিজের দিক না ভেবে ওর সুখের কথা ভাবতেছিস? আমার এখন ভালো লাগছে না। আমি ঘরে গেলাম। কাউকে আর কিছু বলতে না দিয়ে আমি সোজা রুমে চলে গেলাম। বসে বসে ভাবতে লাগলাম কি থেকে কি হয়ে গেল। তুরোর সাথে আমার যোগাযোগ নেই 1 মাস হবে। কিন্তু আমার শ্বশুর ও শাশুড়ির সাথে প্রায়ই কথা হয়। মাঝে মাঝে মুস্কানের সাথে দেখাও করি। তুরোর শূন্যতা খুব পোড়ায় আমায়। মাঝে মাঝে ইচ্ছে করে তুরোর কাছে চলে যাই। কিন্তু মাঝখানে এত বড় দেয়াল যেটা টপকানোর ক্ষমতা আমার নেই। এভাবে বসে বসে সময়ও কাটে না। আরও পরিবারের ওপর বোঝা হয়ে যাচ্ছি। একটা চাকরির ব্যবস্থা করতে হবে। জয়ের কাছে বললে একটা চাকরির ব্যবস্থা হয়েই যাবে। সন্ধ্যার দিকে জয়ের বাসায় গেলাম। জয় আর রিয়া এক বাড়িতেই থাকে। রিয়া আমাকে ছাদ থেকে দেখে নিচে নেমে আসে। সিঁড়ি বেয়ে আসায় হাঁপিয়ে গিয়েছে। হাঁপাতে হাঁপাতে বলল, তুই এখানে? জয় বাড়িতে? জানি না তো। যাইনি আজ ওদের ফ্ল্যাটে। আচ্ছা এখন চল। কোনো দরকার? হুম। কি? একটা চাকরির খুব দরকার। কথা বলতে বলতে জয়ের ফ্ল্যাটের সামনে গিয়ে কলিং বেল বাজালাম। দরজা খুলে দিল জয়ের মা। আন্টি আমাকে জড়িয়ে ধরে বলল, কেমন আছিস পরি? ভালো আছি আন্টি। তুমি কেমন আছো? কি করে ভালো থাকি বলতো? রিয়ার কাছে আসিস অথচ একবারও আমার সাথে দেখা করতে আসিস না। আমরা কি পর হয়ে গিয়েছি? না আন্টি। আপন আপনই থাকে। বরং সুসময়ের কিছু মানুষ আপন হয়ে জীবনে আসে। মন খারাপ করিস না সোনা। ভিতরে আয়। আমি ভিতরে যেতে যেতে বললাম, জয় কোথায়? ওর ঘরেই আছে। আচ্ছা আমি ওর সাথে দেখা করে আসি। যা। জয় শুয়ে শুয়ে ফোন টিপছিল। আমাকে দেখেই উঠে দাঁড়াল। এই সময়ে তুই? চলে যাব? একটা থাপ্পড় দিব। আমি কি যেতে বলেছি নাকি? আচ্ছা বাদ দে। একটা দরকারে এসেছিলাম। কি দরকার? তোদের অফিসে একটা চাকরির ব্যবস্থা করে দিতে পারবি? তুই চাকরি করবি? এছাড়া আর উপায় নেই। আচ্ছা ঠিক আছে। আমি কথা বলে জানাবো। আচ্ছা। আমি, রিয়া আর জয় 3 জনে মিলে সন্ধ্যায় অনেকক্ষণ গল্প করলাম। রাত 8টার দিকে আমি বাড়ি ফিরছিলাম। সাথে রিয়া আর জয়ও ছিল। আমাকে এগিয়ে দিতে এসেছিল। বাড়ির সামনে আসতেই রিয়া আমাকে একটু দূরে নিয়ে বলল, কাল জয়ের বার্থডে মনে আছে তো? হুম আছে। কোনো প্ল্যানিং তো করলাম না। সবকিছুর অ্যারেঞ্জমেন্ট তোরই করতে হবে রে। আর বাকিটা রাতে হোয়াটসঅ্যাপে ডিসকাস করব। আচ্ছা ঠিক আছে। জয় চেঁচিয়ে বলল, তোরা কি ফিসফিস করিস রে? দুজনেই উত্তর দিল ম।
তোর মাথা। এরপর তিনজনেই হেসে দিল। আমাকে বাড়িতে দিয়ে ওরা দুজন বাড়িতে চলে যায়। রাত 10টার দিকে আমি আর রিয়া হোয়াটসঅ্যাপে কথা বলছিলাম। রেস্টুরেন্ট বুক করলাম বার্থডে সেলিব্রেট করার জন্য। রেস্টুরেন্ট রিয়াই সিলেক্ট করেছে। আমি শুধু সব বলে দিচ্ছিলাম কিভাবে কি সাজাবে। শেষে সিদ্ধান্ত হলো যে আগামীকাল সন্ধ্যায় ওই রেস্টুরেন্টে জয়কে নিয়ে সারপ্রাইজ দিব। ইদানিং তুরোর বাসার সবাই মনমরা হয়ে থাকে। যেই বাড়িটা এতদিন হাসিখুশিতে মেতে থাকত, সেই বাড়িটা এখন নির্জন। ব্যালকনিতে তুর্য দাঁড়িয়েছিল। তখন শাশুড়ি মা রুমে এসে তুর্যকে বলল, কি করছিস? তুর্য মায়ের দিকে ঘুরে বলল, কিছু না। কিছু বলবে? মুস্কান বাড়িতে থাকতে চাচ্ছে না। ওকে নিয়ে কোথাও থেকে কাল একটু ঘুরে আয়। ওরও মন ভালো হবে আর তোরও হবে। উমম, আইডিয়াটা খারাপ না। কিন্তু শুধু আমি আর মুস্কান নয়, সাথে বাড়ির সবাই যাবে। কাল আমি অফিস থেকে ফিরে সবাই মিলে কোথাও ঘুরতে যাব। তোর যা ভালো মনে হয়। পরের দিন বাড়ির সবাইকে নিয়ে বিকালের দিকে ঘুরতে বের হয় তুর্য। চারপাশে এত মানুষ, গাড়ি দেখে মুস্কানের সে কি খুশি। ঘোরাঘুরি শেষে রেস্টুরেন্টে যায় খাওয়ার জন্য। সন্ধ্যার দিকে আমি, জয় আর রিয়া রেস্টুরেন্টে যাই। সারপ্রাইজ পেয়ে জয় খুব খুশি হয়। বার্থডে সেলিব্রেট করার পর জয় বলল, আমারও একটা সারপ্রাইজ আছে তোদের দুজনের জন্য। আমি বললাম, কি? আগে রিয়াকে দিব। তুই রিয়ার চোখ দুইটা ধরত। আচ্ছা। আমি 2 হাত দিয়ে রিয়ার চোখ ধরলাম। তুর্য একটা প্যাকেট রিয়ার হাতে দিয়ে বলল, এবার চোখ ছেড়ে দে। চোখ ছাড়ার পর রিয়া বলল, এটা কি? খুলেই দেখ। রিয়া প্যাকেটটা খুলে দেখল শাড়ি। রিয়া খুশি হয়ে বলল, শাড়ি? থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। জয় মুচকি হাসল। রিয়াকে বলল, এবার তুই পরীর চোখ ধর। আচ্ছা। রিয়া আমার চোখ ধরার কিছুক্ষণ পর জয় বলল, চোখ ছেড়ে দে। রিয়া চোখ ছাড়ার পর দেখলাম জয় হাঁটু গেড়ে ফ্লোরে বসে আছে। আমি অবাক হয়ে তাকিয়ে আছি। জয় একটা রিং আমার দিকে এগিয়ে দিয়ে বলল, তোর অতীত নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমি তোকে আগেও ভালোবেসেছি আর এখনও ভালোবাসি। আমার হবি তুই। আমি তখনও চুপ। জয় আবারও বলল, এবার অন্তত আমায় ফিরিয়ে দিস না প্লিজ। উইল ইউ বি মাইন? আমি বেশ কিছুক্ষণ চুপ থেকে বললাম, ইস, আই উইল। খুশিতে জয়ের চোখে পানি চলে আসে। আমার হাতে রিং পরিয়ে দিয়ে আমায় জড়িয়ে ধরে। আমি রিয়ার দিকে তাকিয়ে বললাম, আমাদের আনন্দের সময় তুই দূরে কেন? তুইও আয়। তিনজনে একসাথে জড়িয়ে ধরলাম। এর সবটাই দূর থেকে দেখছিল তুর্য। ছাদে পাশাপাশি দাঁড়িয়ে আছে তুর্য আর অথই। অসম্ভব রকম মন খারাপ আর জেদ চেপে আছে তুরোর মাথায়। নীরবতা কাটিয়ে অথই বলল, আর কতক্ষণ চুপ থাকবি? কিছু তো বল। তুর্য নিশ্চুপ। অথই আবারও বলল, বেশ, কি বলার জন্য ডেকেছিস সেটা তো বল। তুর্য এবার অথইয়ের দিকে তাকিয়ে বলল, আমায় বিয়ে করবি? অথই অবাক হয়ে বলল, কি? মাথা ঠিক আছে তোর তুর্য? আছে। তাহলে এসব কি বলছিস? আমার উত্তর চাই আমি। তুর্য তুই তো পরীকে ভালোবাসিস। তুই আমায় ভালোবাসিস? অথই মাথা নিচু করে দাঁড়িয়ে আছে।
তুর্য আবার বলল, বল, আমায় ভালোবাসিস? এটা নতুন কি তুর্য? আমি যে তোকে ভালোবাসি এটা তো তোর অজানা নয়। কিন্তু পরি তোকে অনেক ভালোবাসে। না বাসে না সে আমায় ভালো। এখন পরি অন্য কারো। মানে? মানে? বলছি। এরপর তুর্য রেস্টুরেন্টের সব ঘটনা অথৈকে বলল। অথৈ একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, কিছু বলার ভাষা নেই আমার। তুর্য অথৈর হাত ধরে চোখের দিকে তাকিয়ে বলল, বিয়ে করবি আমায়? ছলো ছলো চোখে তাকিয়ে অথৈ উত্তর দিল, হুম। পার্লার থেকে লোক এসেছে সাজানোর জন্য। আমার দুই হাতে তারা মেহেদি দিয়ে দিচ্ছিল। রিয়া আমার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আমি রিয়াকে ইশারায় পাশে বসতে বললাম। রিয়াও বসল। পার্লারের একটা আপুকে বললাম, রিয়ার হাতে মেহেদি দিয়ে দিন। রিয়া বলল, আমি মেহেদি কেন লাগাবো? বাহ রে, আমার বিয়ে আর তুই মেহেদি পরবি না? না রে, আমার ভাল্লাগে না। ভালো না লাগলেও আজ পরবি। রিয়া আর কিছু না বলে রাজি হয়ে যায়। বিকেলের দিকে যখন বউ সাজাবে তখন জয় বিয়ের শাড়ি নিয়ে আসে। আমাকে পাশ কাটিয়ে শাড়িটা রিয়াকে দেয়। রিয়া অবাক হয়ে বলে, আমাকে কেন? পরীকে দে। শাড়িটা তোর। পাগল হলি নাকি? আজ তোর আর পরীর বিয়ে। বিয়ে আজ ঠিকই, তবে আমার সাথে পরীর নয়। তোর সাথে আমার বিয়ে। মানে? আমি রিয়ার দিকে একটা ডায়েরি এগিয়ে দিয়ে বললাম, মানে এটা। রিয়া ভয়ে ঢোক গিলল। অস্থির হয়ে বলল, তুই এটা কোথায় পেলি? ডায়েরির লেখাগুলো কিন্তু এমনিতেই লিখেছি। আমি মৃদু হেসে বললাম, আরে অস্থির হচ্ছিস কেন? থামো। রিয়া আমার হাত ধরে বলল, বিশ্বাস কর এমন কিছুই না। আমি রিয়ার দুই বাহু ধরে বললাম, এতদিন বিশ্বাস করতাম, এই মুহূর্তটার পরও বিশ্বাস করব। কিন্তু এখন যা বলছিস সেগুলো বিশ্বাসের অযোগ্য। শোন। চুপ। এখন আমি বলবো আর তুই শুনবি। নিজের ভালোবাসাকে এভাবে মাটিচাপা কেন দিচ্ছিলি? কেন বলিসনি তুই জয়কে ভালোবাসিস? রিয়া চিৎকার করে বলল, কি আবোল তাবোল বলছিস? আমি জয়কে ভালোবাসি না। আমার চোখের দিকে তাকিয়ে বলতো জয়কে তুই ভালোবাসিস না। রিয়া চুপ করে দাঁড়িয়ে আছে। আমি আবারও বললাম, কি হলো বল? হ্যাঁ বাসি। আমি জয়কে ভালোবাসি। কিন্তু কি করতাম বল? জয়ের ধ্যানজ্ঞান বলতে শুধু তুইই ছিলি। যতবার আমি ওর সামনে গিয়েছি ততবার ওর মুখে তোর নাম শুনেছি। তাহলে আমার বিয়ের পর কেন বলিসনি? সাহস হয়নি। ভুল করেছিলি। আর এখনো ভালোবাসাটাকে বিসর্জন দিচ্ছিলি? জয় তোকে ভালোবাসে পড়ি। জয় শুধু তোর সাথেই সুখী হবে। উহুম। জয় এখন থেকে তোকেই ভালোবাসবে। কি যা তা বলছিস? যা তা নয়, সব সত্যি। শোন, সেদিন যে আমি তোর বাসায় গেলাম মনে আছে? তুই ফ্রেশ হতে যাওয়ার পর তোর বিছানা আমি গুছিয়ে দিচ্ছিলাম তখন তোর এই ডায়েরিটা পাই। অনুমতি ছাড়া কারো ডায়েরি পড়তে হয় না। তাই আমারও পড়ার কোনো ইচ্ছে ছিল না। কিন্তু যখন ডায়েরিটা আমি টেবিলের ওপর রাখতে যাই তখন আমার হাত থেকে ডায়েরিটা পড়ে যায়। সাথে ডায়েরির ভেতরে থাকা কলমটাও বের হয়ে যায় আর ডায়েরিটা মাঝখান থেকে খুলে যায়। কলম ডায়েরির ভেতরে রাখতে গিয়ে একটা লাইন চোখে পড়ে। লাইনটা ছিল,
তুই আমার কখনো হবি না জেনেও আমি তোকেই ভালোবাসি। আচ্ছা, তুই কি কখনো জানবি না আমি তোকে কতটা ভালোবাসি? এরপর আমার কৌতূহলটা বেড়ে যায়। তাই অনুমতি ছাড়াই ডায়েরির বেশ কয়েকটা পেজ পড়ি, যার সারসংক্ষেপ ছিল, তুই জয়কে অনেক আগে থেকেই ভালোবাসিস। তাই আর কিছু না ভেবে ডায়েরিটা আমি ব্যাগে ভরে নিই। আর ওই দিন জয়ের সাথে আমার দেখা করাটাও ছিল আমার প্ল্যান। আমার উদ্দেশ্যে ছিল জয়কে সবটা জানানো। তাই তোকে বলেছিলাম, জয়কে বল আমরা ঘুরতে যাব। আমি চেয়েছিলাম ওই দিনই তোর না বলা কথাগুলো জয়ের কাছে তোর সামনেই জানিয়ে দিব। মাঝখান থেকে তুর্য আশায় আমার কান্নাকাটি শুরু হয়। নিজেকে কন্ট্রোল করে যে সব সমাধান করব সেই সুযোগটাও তুই সেদিন দিসনি। জয় যখন আমার গালে হাত রেখে বলল, কাঁদবি না, তখন তোর খুব কষ্ট হচ্ছিল তাই না? আর তাই তো ফোন আসার অজুহাত দেখিয়ে তুই বাড়িতে চলে আসিস। তুই চলে আসার বেশ কিছুক্ষণ পর আমি নিজেকে কন্ট্রোল করি। এরপর জয়কে তোর কথা জানাই। জয় প্রথমে এসব বিশ্বাসই করতে চাচ্ছিল না। পরে তোর লিখা ডায়েরিটা বের করে ওকে দেখাই। ডায়েরির লেখাগুলো পড়ে জয় স্তব্ধ হয়ে যায়। চোখগুলো ছলছল করছিল। আমি তখন জয়কে বলেছিলাম, রিয়া তোকে অনেক ভালোবাসে। জয় নিশ্চুপ। আমি জানি তুই আমাকে ভালোবাসিস। তবে আমার মনে হয় এই ডায়েরিটা পড়ার পর তোর আমাকে নয় বরং রিয়াকে ভালোবাসা উচিত। দেখ দোস্ত, আমি শুধু তোকে আমার বেস্ট ফ্রেন্ডই ভাবতাম। এর বেশি কিছু আমি কখনোই তোকে ভাবিনি। আমি তোকে ভালোবাসি, তবে এজ লাইক মাই বেস্ট ফ্রেন্ড। কোথায় যেন পড়েছিলাম, তুমি তাকেই ভালোবাসো যে তোমাকে ভালোবাসে। তুমি তাকে ভালোবেসো না যাকে তুমি ভালোবাসো। কথাটা ভীষণ জটিল তাই না? আমাদের তাকেই ভালোবাসা উচিত যারা আমাদের ভালোবাসে। এর কারণ হলো তার থেকে আমরা চাওয়ার আগেই দ্বিগুণ ভালোবাসা পাব। আর আমরা যাদের ভালোবাসব তাদের কাছে আমরা শুধুই মূল্যহীন। আমি তোকে কি বলতে চাচ্ছি তুই বুঝতেছিস তো? জয় চোখ দুইটা কচলিয়ে বলল, হুম। রিয়াকে তোর জীবনসঙ্গিনী করে নে জয়। অনেক অনেক বেশি সুখী হবি দেখিস। হয়তো চাইলেই ভালোবাসা যায় না, কিন্তু ভালোবাসাটা সৃষ্টি হয়ে যাবে। শুধুমাত্র আমার কথা রাখার জন্য যে বিয়ে করবি বিষয়টা কিন্তু এমন নয়। আমি চাই তুই ওকে ভালোবেসেই বিয়ে কর। জয় তখন আমার এক হাত ধরে ভরসা দিয়ে বলল, তোর চাওয়াটাই পূরণ হবে। সেদিন এত বেশি খুশি হয়েছিলাম যে কি বলবো। এরপর দুজনে মিলে রেস্টুরেন্টের ওই প্ল্যানিংটা করলাম। তুই জানিস জয় তোকে যেই শাড়িটা দিয়েছে সেটা জয়ের টাকা দিয়ে কেনা। আর জয় আমাকে যে আংটি পরিয়ে দিয়েছিল এইটা আমারই আংটি ছিল। রেস্টুরেন্টে যাওয়ার আগে ওর কাছে দিয়েছিলাম পরিয়ে দেওয়ার জন্য। ভেবেছিলাম তখন অন্তত নিজের মনের কথাটা বলবি। কিন্তু তুই সেদিনও বলিসনি। রিয়া মুখে কিচ্ছু বলল না। কাঁদতে কাঁদতে আমায় জড়িয়ে ধরল। আমি বললাম, হয়েছে, আর কাঁদতে হবে না। রিয়া কাঁদতে কাঁদতে বলল, তুই এমন কেন বলতো? তোকে বোঝা বড্ড কঠিন। অনেক ভালোবাসি তোকে পড়ি। আমি রিয়াকে সামনে দাঁড় করিয়ে বললাম, শুধু আমাকেই নাকি জয়কেও? রিয়া মাথা নিচু করে লজ্জামিশ্রিত হাসি দিল। আমি বললাম, এবার জয়ের সাথে একটু কথা বল। আমি আসতেছি। তাড়াতাড়ি কথা বলবি। সাজতেন হবে কিন্তু। বারান্দায় দাঁড়িয়ে বড় একটা শ্বাস নিলাম। একটু শান্তি পেলাম। অন্তত একটা সত্যিকারের ভালোবাসা তো মেলাতে পারলাম। কিছুক্ষণ পর রিয়াকে সাজাতে সাহায্য করলাম। রিয়ার চোখে মুখে আজ হাসির ছাপ স্পষ্ট।
ভালোই ভালোই বিয়েটাও মিটে যায়। রিয়াকে বাড়িতে নিয়ে যাওয়ার সময় হাসির ঘটনা ঘটল। একই বাসায় থাকে ওরা, শুধু সিঁড়ি বেয়ে ওপরে উঠতে হবে। এটা নিয়ে বিয়ে বাড়িতে হাসাহাসির শেষ নেই। রাত 12টার দিকে আমি ঘুমাতে যাই। শরীরটা ভীষণ ক্লান্ত লাগছিল। ক্লান্ত থাকার কারণে বিছানায় গায়েলাতেই ঘুমিয়ে পড়ি। সকালে যখন ঘুম ভাঙে তখন মোবাইলটা হাতে নিই কয়টা বাজে দেখার জন্য। ঘুম ঘুম চোখে মোবাইলের দিকে তাকিয়ে দেখি 9টা বাজে। সাথে স্ক্রিনে তুরোর মেসেজ। মেসেজটা গতকাল বিকাল 4টার দিকে করেছিল। লক খুলে মেসেজটা পড়ছিলাম। মেসেজটা ছিল, নতুন জীবনের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। কাল আমার আর অথইয়ের বিয়েতে এসো জয়কে নিয়ে। দাওয়াত রইল তোমাদের। মেসেজটা পড়ে কিছুক্ষণ চুপ করে বসে রইলাম। আসলে আমার কি করা উচিত বা কি করব বুঝতে পারছিলাম না। পরক্ষণেই মনে হলো আজ রিয়ার বৌভাত। যা করার বৌভাতের অনুষ্ঠানের শেষেই করতে হবে। রিয়াকে আবারও পার্লার থেকে সাজাতে এসেছে। এবার রিয়া একা নয়, সাথে আমিও সেজেছি বউ সাজ। লাল খয়েরি একটা লেহেঙ্গা, 2 হাত ভর্তি লাল চুড়ি, খোপায় ফুল, মুখে মেকআপ, চোখে কাজল, ঠোঁটে লিপস্টিক। আয়নায় নিজেই নিজেকে দেখে ক্রাশ খাচ্ছি। শালা তুর্য ব্যাটা, তোকে বিয়ে করাচ্ছি আমি। সন্ধ্যার দিকে সবাইকে নিয়ে কমিউনিটি সেন্টারে গেলাম। ওখানেই ওদের বিয়ের আয়োজন করা হয়েছে। কমিউনিটি সেন্টার অনেক সুন্দর করে সাজানো হয়েছে। চারদিকে ফুল আর লাইটিং দিয়ে ভর্তি। সাথে গানবাজনা আর হৈহুল্লোড় তো আছেই। এক কথায় যাকে বলে জাঁকজমকপূর্ণ বিয়ে। ভেতরে যেতেই দেখলাম অথইয়ের হাসিমাখা মুখ। হাসিমুখে সবার সাথে সেলফি নিচ্ছে। খুব সুন্দর করে বউ সেজেছে। আমাকে দেখতেই গানবাজনা বন্ধ হয়ে গেল। সবাই এখন চুপচাপ। কেউ কেউ কানাকানি করছে, এক্স হাজবেন্ডের বিয়েতেও কেউ আসে। এই মেয়ে তো বেশ সাংঘাতিক। সকলের কথাকে উপেক্ষা করে আমি সামনে এগিয়ে গেলাম। তুর্য অথইয়ের পাশেই ছিল। অথই আমার কাছে এগিয়ে এসে বলল, আমাদের বিয়ে খেতে এসেছ? বউ সাজে কিন্তু তোমায় দারুণ লাগছে। আমি চারপাশে একবার ঘুরে ফিরে তাকিয়ে দেখলাম যে কে কে আছে এখানে। এখানে উপস্থিত আছে আমার মা, ভাই, রিয়া, রিয়ার পরিবার, জয়, জয়ের পরিবার, আমার শ্বশুর ও শাশুড়ি, মুস্কান, বকুল, তুরোর সব ফ্রেন্ড সার্কেল, আত্মীয়, অফিসের কর্মচারী, অথই এর পরিবার, ফ্রেন্ডস, আত্মীয়রা সবাই। আমাকে চুপ থাকতে দেখে অথই আবারও বলল, কাউকে খুঁজছো? না, দেখছি। কাকে? তোমার পরিচিতদের। সবাইকে তুমি চিনবে না পরি। এখানে অধিকাংশ মেম্বারই আমার রিলেটিভ। আসলে কি বলো তো, ভালোবাসার মানুষটিকে অনাকাঙ্ক্ষিতভাবে পাচ্ছি, তো তাই 2 দিনের পরিচিত ফ্রেন্ডকেও ইনভাইট করতে ভুলিনি। সবচেয়ে বেশি অবাক আর খুশি হয়েছি তুমি এসেছো বলে। তুমি সত্যিই অনেক ম্যাচিউর। না হলে কি কেউ তার স্বামীর বিয়ে অন্য কারো সাথে দেখতে পারে? যতই ডিভোর্স হোক, একসময় তো তোমরা একসাথেই ছিলে। তুমি চিন্তা করো না, তোমার যত্নের কোনো ত্রুটি হবে না। আমি মুচকি হেসে বললাম, সেই তো নিজের বিপদ নিজেই ডেকে আনলে। সরি, বুঝলাম না। বুঝাচ্ছি। ওয়েটারকে ইশারা করলাম একটা চেয়ার এনে দিতে। ওয়েটার একটা চেয়ার এনে দিল। জয়ের শার্টের সাথে সানগ্লাস আটকানো ছিল। সানগ্লাসটা আমি চোখে দিয়ে চেয়ারে বসলাম, পায়ের ওপর পা দিয়ে। অথই ভ্রু কুঁচকে তাকিয়ে আছে।
আমি বললাম, এত নাটক করো কেমনে অথই আপু? অথই হেসে বলল, শোকে পাগল হয়ে গেলে নাকি? আমি মুচকি হাসলাম। তুরোর দিকে তাকিয়ে বললাম, তোমায় তো আমি পড়ে দেখতেছি গন্ডার। বিয়ে করে শখ মিটে না, তাই না? অথই রাগে গজগজ করতে করতে বলল, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ পড়ি। ভুলে যেও না সে এখন তোমার এক্স হাজবেন্ড আর আমার উডবি হাজবেন্ড। আমি দ্রুত চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে অথইয়ের গালে সজোরে থাপ্পড় দিল। এতক্ষণ চারপাশে কানে কানে ফিসফিসিয়ে কথা চললেও এবার সব একদম চুপ হয়ে যায়। অথই চেঁচিয়ে বলল, তোমার এত বড় সাহস! আমি অথইয়ের গালে আরেকটা থাপ্পড় দিয়ে হাত দিয়ে গাল চেপে ধরে বললাম, আওয়াজ নিচে, নয়তো জিহ্বা টেনে একদম ছিঁড়ে ফেলব। এরপর অথইকে ধাক্কা দিয়ে বললাম, এইখানে সব মানুষ এখন চুপ থাকবে, শুধুমাত্র আমি বলবো। অথই এর মা বলল, সমস্যাটা কি? এরকম থার্ড ক্লাস মেয়েদের মতো আচরণ করছো কেন? শাট আপ! চুপ, একদম চুপ। আমি যদি সত্যিই ভুলে যাই যে আমি ভদ্র ঘরের মেয়ে আর আপনার কথা মতো থার্ড ক্লাস মেয়ে, তাহলে আমি এটাও ভুলে যাব আপনি আমার গুরুজন। তখন এমন অবস্থা করব না, কাউকে বলার মতো মুখও থাকবে না। আর সমস্যা কি? সেটাই তো আজ বলবো। এই যে আপনার গুণধর রাক্ষসী মেয়েকে দেখছেন, সে আসলে মানুষ না, একটা জানোয়ার। রাক্ষসী! আমার বাচ্চাটাকে খেয়ে ফেলছে এই রাক্ষসী। সানগ্লাসটা খুলে কিছুক্ষণ দম নিলাম। তখনও সবাই নিশ্চুপ। আমি বলা শুরু করলাম, অথইকে আমার সন্দেহ হতো আমার বিয়ের শুরু থেকেই। ওর আচরণ, ওর কথাবার্তা সবকিছুই কেমন যেন অদ্ভুত লাগত। পরে আবার এটা ভাবতাম, ভালোবাসার মানুষকে হারানোর কষ্টটা হয়তো অনেক। এরপর থেকে আমার ধারণা ভাঙ্গে। অথই আমার সাথে ভালো মানুষই নাটক করে, যেটাতে আমি বিশ্বাস করতে শুরু করি অথই আমার শত্রু নয়। এরপর অথই ছক কষা শুরু করল। খুব সুন্দর একটা ছক কষল, যেটাতে অথইয়ের নাগাল পাওয়া ছিল খুবই কষ্টসাধ্য। মানে বিষয়টা হচ্ছে এমন, সাপও মরবে আর লাঠিও ভাঙ্গবে না। অথই শুরু করে একটা নতুন খেলা। আর এই খেলার গুটি বানায় বকুলকে। এতটুকু বলে আমি থামলাম। আমার শাশুড়ি মা অবাক হয়ে বলল, বকুল? হ্যাঁ মা, বকুল। আমিও এটা বিশ্বাস করতে পারিনি। যেদিন আমার অ্যাক্সিডেন্ট হয় সেদিনই আমি বকুলকে সন্দেহ করেছিলাম। কিন্তু পরক্ষণেই মনে হয়েছিল এটা আমার ভ্রান্ত ধারণা। হয়তো কারো সাথে ধাক্কা লেগে আমি পড়ে গিয়েছিলাম। তাই বিষয়টা নিয়ে আমি আর ঘাটাইনি। বাকি সব আবার আগের মতো চলতে থাকে। এরপর আসে সেই সময়টা, আমার মা হওয়ার সময়টা। এর আগের সময়টাতে অথই চুপ ছিল। যখনই শুনল আমি প্রেগন্যান্ট, ব্যাস সেই সময়টাকেই কাজে লাগালো। আমি যেদিন সিঁড়ি থেকে পড়ে যাই সেদিন না আমি নিজে পা পিছলে পড়েছিলাম আর না অন্য কেউ আমায় ধাক্কা দিয়েছিল। ওই দিন আমায় ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল বকুল। আমি স্পষ্ট দেখেছিলাম সেটা। কিন্তু বাঁচাতে পারিনি আমার বাচ্চাটাকে। যখন শুনলাম বাচ্চাটাকে আর বাঁচানো সম্ভব হয়নি, সেদিন থেকেই আমি সম্পূর্ণ ভেঙে পড়ি। কাউকে কিছু বলার মতো ক্ষমতা আমার ছিল না। কিন্তু আমার অনুপ্রেরণা যোগায় আর রাস্তা দেখায় আমার প্রথম সন্তান, আমার বাচ্চা মুস্কান। বন্ধ ঘরে আলোর দিশা নিয়ে এসেছিল ওর শুকনো মুখে বলা প্রতিটা কথা। তৎক্ষণাৎ আমি বকুলের কাছে যাই। বকুলের রুমে গিয়ে দেখি খাটের সাথে হেলান দিয়ে ফ্লোরে বসে আছে। আমি বকুলের কাছে গিয়ে ওকে দাঁড় করাই।
ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার কথা মনে হতেই প্রচণ্ড জেদ এসে ভর করে আমার ওপর। গায়ের সব শক্তি দিয়ে ঠাটিয়ে দুই গালে এলোপাথারি থাপ্পড় মারতে থাকি। চুলের মুঠি ধরে বলেছিলাম, কেন করলি এটা আমার সাথে? বল কেন করলি? নিজের ছোট বোনের মতো ভালোবেসেছি তোকে, নিজের হাতে খাইয়েছি তোকে, রাস্তা থেকে এনে নতুন একটা জীবন দিয়েছে তুর্য, আর তুই আমাদের জীবন থেকে খুশির আলোটাই কেড়ে নিলি? বল কেন করলি? কিসের লোভে করলি এটা? বকুল কাঁদতে কাঁদতে হাত জোর করে বলেছিল, আমায় যত খুশি মারো, কিন্তু সম্পূর্ণ সত্যিটা বলার একটা সুযোগ দাও আমায় প্লিজ, নইলে যে আমি মরেও শান্তি পাব না। তোকে তো আমি মেরাই ফেলব। বল মরার আগে কি বলতে চাস তুই? বকুলকে ছেড়ে দেওয়ার পর ফুপাতে ফুপাতে বলল, বিশ্বাস করো ভাবি, আমি তোমার বা তোমার পরিবারের কোনো ক্ষতি করতে চাইনি। আমি এই সব আমায় অথই আপু করতে বাধ্য করেছে। অথই? হ্যাঁ, অথই আপু। আমি আর বাবা মিলে রাস্তায় ফুল বিক্রি করতাম। ওই সামান্য টাকায় আমাদের সংসার চলত না। একদিন অথই আপুর সাথে আমার দেখা হয়। অথই আপু আমাকে ডেকে নিয়ে বলে, তোর নাম কি? বকুল। কি করিস? ফুল বিক্রি করি। তোর পরিবারে কে কে আছে? বাবা আর আমি। আর কেউ নেই? না। কাজ করবি? আমায় কাজ দিব কে? আমি দিব, আর অনেক টাকাও দিব। তখন তোকে আর ফুল বিক্রি করে খেতে হবে না। সত্যি? হ্যাঁ। আচ্ছা, আমি রাজি। কি কাজ করতে হইব আমায়? বকুলের কান্নাটা অনেক থেমেছে। আমি বললাম, তারপর অথই কি বলল? তারপর অথই আপু তুর্য ভাইয়ার অফিসের সামনে বাবাকে নিয়ে কয়েকদিন ফুল বিক্রি করতে বলল। এরপর বলল একটা মিথ্যা নাটক করতে হবে। আর সেটা হলো, আমায় বলতে হবে আমার বাবা মারা গিয়েছে। আমি প্রথমে রাজি হইনি এই মিথ্যা বলতে। এরপর অথই আপু আমাকে অনেক বোঝায়, আমার বাবা নাকি তার কাছে অনেক ভালো থাকবে, ভালো খাবে, ভালো পোশাক পরবে। তখন আমি রাজি হই, আর আমাদের প্ল্যান সফলও হয়। আমি তোমাদের বাড়িতে ঢুকতে সক্ষম হই। আমার কাছে একটা ছোট্ট ফোন ছিল যেটা আমি লুকিয়ে রাখতাম, আর বাড়ির সব খোঁজখবর অথই আপুকে দিতাম। এরপর আস্তে আস্তে তোমাদের সাথে থাকতে থাকতে তোমাদের পরিবারেরই একজন হয়ে উঠি। আমি তখনও জানতাম না আমার এমন একটা জঘন্য কাজ করতে হবে। আমি মনে মনে অথই আপুকে অনেক ধন্যবাদ দিতাম এমন একটা কাজ দেওয়ার জন্য। কেননা এই কাজের জন্যই তো এমন একটা পরিবার পেয়েছি। এরপর এলো সেই দিন যেদিন আমি তোমায় গাড়ির সামনে ধাক্কা দেই। সেই ধাক্কাটা আমি ইচ্ছে করে দেইনি, বিশ্বাস করো। ভিড়ের মধ্যে অথই আপু আমাকে টেনে নিয়ে গিয়েছিল আর বলেছিল তোমায় গাড়ির সামনে ধাক্কা দিতে। তখন অথই আপুর কথা শুনে আমি এত অবাক হই যে কথা বলার ভাষা হারিয়ে ফেলি। আমি বারবার বলি, আমি এটা পারব না, কিছুতেই না। এরপর অথই আপু আমার বাবাকে নিয়ে আমায় ব্ল্যাকমেল করে। তারপর তুমি যখন আমায় খুঁজতে খুঁজতে আমার কাছে চলে আসো তখন অথই আপু রাস্তার ওই পাশে চলে যায়। বারবার ইশারায় তোমায় ধাক্কা দিতে বলে আর হুমকি দেয়, তোমায় না মারলে আমার বাবাকে নাকি মেরে ফেলবে। তাই আমি বাবাকে বাঁচাতে বাধ্য হয়েই তোমায় ধাক্কা দেই। আমার নিজের প্রতি এত বেশি ঘৃণা হচ্ছিল, ইচ্ছে করছিল মরে যাই। আমি বারবার অথই আপুকে বলেছিলাম আমায় মুক্তি দিতে, কিন্তু অথই আপু বলেছিল যতদিন না সে তুর্য ভাইয়াকে পায় ততদিন সে আমায় মুক্তি দিবে না। আর আমি পালাতেও পারতাম না, কারণ আমার বাবা অথই আপুর কাছে বন্দী ছিল।
এ কারণে 1000 বার চেয়েও তোমায় বলতে পারিনি। এরপর আমার প্রতিটা দিন কাটতে থাকত ভয়ে ভয়ে। না জানি আবার কবে কোনো ক্ষতি করতে বলে। কিন্তু ভয়গুলো অনেকটা দূর হয় কারণ কোনো ক্ষতি করতে বলেনি। কিন্তু ভালো সময়টা আর ভালো থাকল না। তোমার প্রেগন্যান্সির খবর পেয়ে অথই আপু মেতে উঠল এক জঘন্যতম খেলাম। যে খেলায় দাবার গুটি হিসেবে কাজে লাগাচ্ছিল আমায়। অথই আপু বলেছিল যেভাবেই হোক এই বাচ্চাটাকে যেন আমি নষ্ট করি। প্রয়োজনে খাবারের সাথে যেন বিষ মেশাই। আমি যে একদিন ফোনে চেঁচামেচি করে বলেছিলাম না, পারবো না, আমি পারবো না, সেটা অথই আপুর সাথেই ফোনেই বলেছিলাম। কিন্তু তোমায় বলেছিলাম মিথ্যা কথা। আমি অথই আপুর পায়েও ধরি কিন্তু তার মায়া হয় না। ভিডিও কল দিয়ে বাবার গলায় ছুরি দিয়ে মেরে ফেলার হুমকি দেয়। তখন আমার হিতাহিত জ্ঞান আর থাকে না। একটু ভালো থাকার আশায় যে এক গহীন ফাঁদে আটকে গিয়েছিলাম সেটা আমি হাড়ে হাড়ে বুঝতে পারি। আর কোনো উপায় না দেখে সেদিন তোমায় ধাক্কা দিয়ে ফেলে দেই। এতটুকু বলে বকুল আবার কাঁদতে শুরু করেছিল। আর আমার পায়ের নিচ থেকে মাটি সরে গিয়েছিল। কিছুতেই আমি বিশ্বাস করতে পারছিলাম না এসব। একটা মানুষ কি করে এতটা জঘন্য হতে পারে সেটা এই অথইকে না দেখলে জানতামই না। বকুলকেও তখন আমি বের করে দিতে পারিনি। কেননা তাহলে বকুল ওর বাবাকে পেত না। সবার দিকে তাকিয়ে দেখলাম, সবার চোখে মুখে বিস্ময়। অথই চেঁচিয়ে বলল, এইসব মিথ্যা কথা। এগুলো পরীর বানোয়াট কথাবার্তা। তুর্য তুই বিশ্বাস কর, পরী আমায় হিংসে করে এসব কথা বলছে। ওর কথা তুই বিশ্বাস করিস না। সব মিথ্যা সব। বকুল এগিয়ে এসে বলল, সব সত্যি কথা। পরী আপু একটাও মিথ্যা বলেনি। বরং এখনো মিথ্যা নাটক করে যাচ্ছ তুমি। প্রমাণ কি এসবের? আমি একটু জোরে হেসেই বললাম, প্রমাণ? প্রমাণ চাই তোমার? ওই যে বকুলের পাশে লোকটাকে দেখছ, তাকে নিশ্চয়ই ভালো চিনো তুমি? আমি সবার দিকে তাকিয়ে বললাম, উনিই হচ্ছে বকুলের বাবা। আমি বকুলের বাবার সামনে গিয়ে বললাম, কোনটা সত্যি আঙ্কেল? তোমার সবগুলা কথাই সত্যি মা। ওই মাইয়া আমগরে কামদেউনের লোভ দেখাইয়া তোমার ক্ষতি করাইছে। আমারে মাইরা ফালানির ভয় দেখাইয়া আমার মাইয়ারে দিয়া তোমার ক্ষতি করাইছে। আমগরই ভুল ছিল এই ডাইনিরে বিশ্বাস করা। আমি এবার মুচকি হেসে অথই সরাসরি দাঁড়ালাম। বললাম, আরও প্রমাণ চাই? এরপর আমি আমার ফোন থেকে কয়েকটা ভিডিও, ফোন রেকর্ড আর স্ক্রিনশট দেখাই, যেগুলোতে অথই বকুলকে ব্ল্যাকমেল করে আমার ক্ষতি করতে বাধ্য করেছে। আমার চোখে মুখে আগুন জ্বলছিল। যেই আগুনে নিমিষেই ধ্বংস হয়ে যাবে এই অথই। অথই এর দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে বললাম, এবার কি বলবে তুমি? অথই আমার প্রশ্নের কোনো উত্তর না দিয়ে তুরোর কাছে গেল। তুরোর হাত ধরে বলল, তুর্য তুই এসব বিশ্বাস করিস না প্লিজ। প্লিজ আমাকে ছেড়ে যাস না। আমি তোকে অনেক ভালোবাসি। তুর্য হেসে বলল, আমিও ভালোবাসি। তবে তোকে নয় পরীকে। মানে? আমি পেছনে থেকে বললাম, মানেটা আমি বলি? তুর্য অথইয়ের কাছ থেকে আমার কাছে এসে হাত ধরে অথইকে উদ্দেশ্যে করে বলল, এই মেয়েটাকে ভালোবাসি। তোর মতো একটা মেয়ে কিভাবে আমার বেস্ট ফ্রেন্ড হতে পারে আমি তো সেটাই বুঝতে পারছি না। তোর ভালো মানুষের মুখোশের আড়ালে যে একটা শয়তান লুকানো সেটা পরী আমায় আগেই বলেছিল। অথই চেঁচিয়ে বলল, মানে কি এসবের? আমি বললাম, আরে আরে এত হাইপার হচ্ছ কেন? পানি খাবে?
আরে কেউ ওকে পানি দাও। অথই রাগে ফুঁসতেছে, সাথে চোখে পানি। আমি বললাম, যেদিন তোমার সব কাহিনী ফাঁস হয় সেদিন আমি তুর্যকে সব বলি। কিন্তু তুর্য তোমাকে এতটাই বিশ্বাস করত যে এটা ভাবতেই পারেনি তুমি এত বড় ক্ষতি করতে পারো। আমি সেদিন চাইলেই সব প্রমাণ দিয়ে তুর্যকে বিশ্বাস করাতে পারতাম, কারণ আমার কাছে সবচেয়ে বড় প্রমাণ ছিল বকুল। কিন্তু আমি সেটা করিনি। কেন করিনি জানো? করিনি এই জন্যই যে আমি চেয়েছিলাম সবার সামনে তোমার এই মুখোশ টেনে ছিঁড়ে ফেলতে। তখন তুর্যকে বলেছিলাম, বেশ, এখন তোমায় বিশ্বাস করতে হবে না, প্রমাণ তোমায় সচক্ষে দিব। তুমি শুধু তাই করবে যেটা আমি তোমায় বলবো। ব্যাস, তুর্য সেটাই করেছে। বকুল যখন আমায় ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল তখনই বুঝেছিলাম এর পেছনে কোনো কারণ আছে। আর যেই ক্ষতিটা করতে চেয়েছিল সেটা আমার বাচ্চার ক্ষতি করতে চেয়েছিল। তুমি শুনে অনেক বেশি অবাক হবে যে আমি কোনোদিন মা হতে পারবো না, এটা সম্পূর্ণই মিথ্যা কথা ছিল। এমনকি তুরও জানত না এটা। সেই ডক্টর ছিল আমার পরিচিত। আমিই তাকে এটা শিখিয়ে দিয়েছিলাম, কেননা আমি জানতাম এই খবরটা বকুলের কানে যাবে। এখন যদি বকুল নিজ ইচ্ছায় আমার বাচ্চার ক্ষতি করতে চাইত তাহলে ও ভাবত ও সাকসেসফুল। কারণ আমি তো তখন জানতাম না যে এর পেছনে তুমি রয়েছ। তবে খবরটা তোমার কানেও পৌঁছিয়েছিল। এরপর সেদিন বাড়িতে যে ঝগড়াগুলো হলো সেগুলোও ছিল নাটক। ওই ঝগড়া করে আমি শুধু বাড়ি থেকে বের হয়েছি আজকের এই দিনটার জন্য। এই খবরটাও বকুলের মাধ্যমে তোমার কাছে পৌঁছে যায়। ও হ্যাঁ, বকুলও কিন্তু আমাদের অনেক সহযোগিতা করেছে। তোমার গুটিকে দিয়ে তোমাকেই মাতো দিয়েছি বলতে পারো। তারপর আমি, জয় আর রিয়া যে ঘুরতে বের হয়েছিলাম এই খবরটা তুর্যকে আমিই দিয়েছিলাম আর বলেছিলাম ওইখানে আমার সাথে সিন ক্রিয়েট করতে, কারণ আমি জানতাম এই খবরটাও তুমি পাবে। কিন্তু তুর্য তখনও শিওর হয়নি মেইন কালপ্রিট তুমি। এর জন্য আমরা কি করলাম জানো? তুর্যকে বললাম একটা উইল করতে সম্পত্তির। এক ভাগ আমার নামে, আরেক ভাগ মুস্কানের নামে। সেদিন তুর্য আমার শেখানো কথাগুলোই তোমায় বলেছিল। আমার শ্বশুর জিজ্ঞেস করল, কি বলেছিল? তুর্য অথইকে বলেছিল, এই খামটা পরীর বাড়ির ঠিকানায় পার্সেল করে দিস তো। কি আছে এটায়? দলিল। কিসের? প্রপার্টির। পরীর আর মুস্কানের নামে। আমি ৯৮% শিওর ছিলাম অথই এই সুযোগটাকে কাজে লাগাবে। অথই করেছিল তাই। তুরোর সাইন নকল করে ডিভোর্স পেপার তৈরি করে আমার বাসায় পাঠায়। তুরোর কাছে সেদিনই ওর আসল চেহারা প্রকাশ পায়। তুর্য তখন অথইয়ের ওপর ক্ষুব্ধ হয়। আমি ডিভোর্স পেপারটা ছিঁড়ে অথইয়ের গায়ে ছুঁড়ে ফেলে বললাম, তুমি ভাবলে কিভাবে এই পেপারে আমি সাইন করব? অথই এবার ছটফট করতে লাগল। আমি বললাম, তারপর আরও শুনবে। ওই রেস্টুরেন্টে তুর্যকে আমিই আসতে বলেছিলাম। তোমাকে ছাদে তুর্য যেসব কথা বলেছিল সেগুলো আমারই শেখানো কথা ছিল। তুর্য কখনোই তোমাকে ভালোবাসেনি। তুর্য শুধু আমার। আর আমার থেকে তুর্যকে আলাদা করার মতো কোনো ক্ষমতা নেই তোমার। অথই রাগে তুর্যর পাঞ্জাবির কলার ধরে বলল, চিটার। বিশ্বাসঘাতক। তুর্য কলার ছাড়িয়ে নিয়ে অথইয়ের গালে সজোরে থাপ্পড় দেয়। তৃতীয় থাপ্পড় দেওয়ার সময় আমি হাত আটকে ধরে বলি, আমি থাকতে তুমি কেন গায়ে হাত তুলবে? এই মেয়ে গিরগিটির মতো রং বদলায়। বলা তো যায় না কখন আবার কি বলে বসে। অথই বলল, নাটক করছো তোমরা আমার সাথে, নাটক। আমার ইমোশন নিয়ে খেলছ।
আমি অথৈকে এলোপাথারি থাপ্পড় মারতে মারতে বললাম, তোর ইমোশন নিয়ে খেলেছি আমরা? তুই মানুষ নাকি যে তোর ইমোশন নিয়ে খেলব? তুই তো অমানুষ, শয়তান, রাক্ষসী, খুনি। খুন করেছিস আমার বাচ্চাটাকে। জয় এসে আমাকে আটকায়। ছেড়ে দে পড়ি। ওকে মেরে নিজের হাত নষ্ট করিস না। আমি রাগে ফুঁসতে ফুঁসতে অথৈকে বললাম, তোর মনে প্রশ্ন জাগে না এতদিন ধরে কেন এই নাটক করলাম? শোন তাহলে, আজ তোর বিয়ে হওয়ার কথা। বিয়ে নিয়ে প্রত্যেকটা মেয়েরই একটা স্বপ্ন থাকে। তোরও ছিল। তুই তো আরো বেশি এক্সাইটেড ছিলি। আর বিয়ের দিনে বিয়ে না হওয়ার অপমান বুঝিস তুই? না বুঝলেও এবার থেকে বুঝবি। রাস্তা দিয়ে গেলেই লোকে তোর দিকে আঙ্গুলো তুলে বলবে, ওই দেখ ওই মেয়েটার বিয়ের দিন বিয়ে হয়নি। মেয়েটা ওর ফ্রেন্ডের বউয়ের বাচ্চাকে মেরে ফেলছে। তুই এগুলা সহ্য করতে পারবি তো? একটা মেয়ের কাছে এর চেয়ে বড় শাস্তি আর কি হতে পারে? আর তোর কাছের মানুষগুলো তোর আসল চেহারা দেখল। প্রতিটা মানুষের কাছে এখন থেকে তুই ঘৃণিত হবি। কেউ তোকে বিশ্বাস করবে না। ভালোই ভালো এখান থেকে বের হ বলছি। নয়তো জীবন নিয়ে হয়তো ফিরতে পারবি না। যাকে ভালোবেসে এত কিছু করলি তার হাতেই যেন তোর জীবন না যায় আবার। বের হয়ে যা বলছি। আমার শাশুড়ি অথৈয়ের ঘাড় ধরে বের করে দেয়। অথৈয়ের আত্মীয়স্বজনদের মুখ ছোট হয়ে গিয়েছিল অনেক। তারা সবাই শুধু মলিন মুখে বলে গিয়েছিল, সরি পড়ি। লজ্জা হয় ওর রিলেটিভ বলে আমরা। ওর হয়ে ক্ষমা চাচ্ছি। পারলে মাফ করে দিও। দরজার আড়ালে চুপ করে লুকিয়ে আছি। তুর্য রুমে ঢোকা মাত্রই খবর আছে। তুর্য রুমে এসে দরজা আটকানোর সময় হুট করে আমায় দেখে ভয় পেয়ে যায়। আমি কিছু না বলে তুর্যকে ধাক্কা দিয়ে বিছানার ওপর ফেলে দেই। ওর পেটের ওপর উঠে বসে বললাম, শালা বিয়ের অভিনন্দন জানাস আমাকে? সবকিছু জানার পরও অভিনন্দন? কেন রে? খুব শখ হয়েছিল অথৈকে বিয়ে করার? উফ অফ! কি করছো পরি? উঠো। আগে আমার প্রশ্নের উত্তর দে। আমি পাঠাইনি ওই মেসেজ। তাহলে কে পাঠিয়েছে? অথৈ। সত্যি তো? সত্যি বাবা। আমি তোর বাবা? না, তুমি আমার বউ। আর কি সব তুইতোকারি করছো? ওলে বাবালে। কি বলবো তাহলে? আদর করে কথা বলবা। তুমি করে বলবা। ইস, কি শখ! শখের কি হলো হুম? কতগুলো দিন দূরে থাকতে হয়েছে কোনো হিসেব আছে তোমার? তো কি হয়েছে? তুরোর পেটের ওপর থেকে আমাকে নামিয়ে পেছনে থেকে জড়িয়ে ধরে বলল, কি হয়েছে মানে? কিন্তু জানো পরি, এই কয়টা দিনে অনেক বেশি এটা উপলব্ধি করতে পেরেছি যে আমি তোমায় কতটা ভালোবাসি। আমি কি তোমায় কম ভালোবাসি? ইহুম। আমি জানি, তুমি আমায় আমার থেকেও বেশি ভালোবাসো। বাসবই তো। তুমি যে আমার। হুম, আমি তো শুধু তোমারই। মৃত্যু ছাড়া কেউই আলাদা করতে পারবে না আমাদের। হানিমুনের ব্যবস্থা করা হয়েছে রিয়া, জয়, আমার আর তুরোর। আমার আর তুরোর ট্রিপল হানিমুন। মানে মুস্কানও আমাদের সাথে যাবে। হানিমুনে যাওয়ার জন্য বেশ তোড়জোড় চলছিল। মুস্কান তো মনে হয় আরো বেশি খুশি। ঘুরতে ওর এত ভালো লাগে। তবে বাচ্চা মানেই তো জানার আগ্রহ বেশি। প্রায় 1 মাস সময় নিয়ে আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘুরেছি। তুরোর ইচ্ছে ছিল দেশের বাহিরে কোথাও যাওয়ার। আমিই রাজি হইনি। কারণ আমি চাই, মুস্কান বাংলাদেশের প্রকৃতির সৌন্দর্য আগে উপভোগ করুক।
আমরা প্রথমে গিয়েছিলাম কক্সবাজারে। প্রথম দিন যেতে যেতে রাত হয়ে যায়। এত বেশি ক্লান্ত ছিলাম যে খেয়েই ঘুমিয়ে পড়েছিলাম। সকালে যখন ঘুম ভাঙে তখন বাহিরে মৃদু মৃদু আলো। পাশে তাকাতেই দেখলাম মুস্কান ঘুমাচ্ছে। কিন্তু তুর্য নেই। কোথায় গেল? মুস্কানের গায়ের কাঁথাটা টেনে দিয়ে আমি উঠে দাঁড়ালাম। ওয়াশরুমে গিয়ে দেখলাম নেই। অদ্ভুত। কোথায় গেল এত সকালে? ব্যালকনিতে গিয়ে পেয়ে গেলাম। বসে বসে ফোনে বাচ্চাদের ভিডিও দেখছে। আমি গিয়ে বললাম, কি করছো? ঘুম আসছিল না তাই এখানে বসে আছি। এত জার্নি করে এলে তাও ঘুম পাচ্ছে না। উহু। নিশাচর নাকি? উহু। তোমার ভালোবাসার পাগল। তোমায় এতটাই ভালোবাসি যে ভাষায়ও প্রকাশ করতে পারব না। তুর্য আমার হাত ধরে কোলে বসিয়ে বলল, আচ্ছা পরি, একটা কথা বলি। কি? স্বামীকে নিয়ে সব মেয়েরই আলাদা একটা ইচ্ছে থাকে। স্বামীর সাথে একটু আলাদা সময় কাটাবে, একটু ঘুরবে ফিরবে। কিন্তু তোমার ক্ষেত্রে আলাদা। বিয়ের পর থেকেই বাচ্চা ফ্রি পেয়েছ। যেখানেই যাও ওকে নিয়ে যেতে হয়। ইভেন এবারও নিয়ে আসতে হলো। এসব বিষয়ে তোমার কখনো রাগ হয় না? এতদিনে কি তুমি এই চিনলে আমায়? তোমার কাছ থেকে আমি প্রথমে অবহেলা আর অপমান ছাড়া কিছুই পাইনি। কিন্তু মুস্কানকে ভালোবেসে ওর থেকে ভালোবাসাটা প্রথম থেকেই পেয়েছি। আচ্ছা, জন্ম দিল কি শুধু মা হওয়া যায়? তাছাড়া কি মা হওয়া যায় না? যায়, পড়ি যায়। আর তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছ তুমি। তোমাকে না দেখলে হয়তো কখনোই এটা বিশ্বাস করতে পারতাম না। অনেক ভালোবাসি তোমায় তুর্য। ততটাই ভালোবাসি মুস্কানকে। আমি যদি মরে যাই তাহলে তুমি মুস্কানকে আগলে রেখো। চুপ। কি সব আজেবাজে কথা বলছো? আজেবাজে কেন হবে? আচ্ছা শোনো না। কি? আমি মরে গেলে তুমি কি আবার বিয়ে করবে? তুর্য দুষ্টু হাসি দিয়ে বলল, হুম, করব তো। কি? করাবো তোমায় বিয়ে। বিয়ে করলে ভূত হয়ে এসে তোমার ঘাড় মটকাব। তুমি শুধু আমার। তুর্য আমায় বুকের সাথে মিশিয়ে নিয়ে বলল, হুম, আমি শুধু তোমার। পুরো 1 মাস জুড়ে আমরা সবাই অনেক আনন্দ করেছি। অনেক জায়গায় ঘুরেছি, মজা করেছি। সময়গুলো এত তাড়াতাড়ি কেটে গেল বুঝতেই পারিনি। বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে হাঁটছিলাম। বাসে ওঠার আগে কিছু খাবার দোকান থেকে কিনে নিচ্ছিল তুর্য আর জয়। মুস্কান রিয়ার কোলে। 5-6 বছরের একটা ছোট্ট বাচ্চা বল নিয়ে খেলতে খেলতে রাস্তার মাঝখানে চলে যায়। রাস্তায় এত গাড়ি চলাচল করছে বাচ্চাটা খেয়ালই করেনি। আমি বারবার চিৎকার করে বলছিলাম, তুমি এসো না এখানে। ওখানেই দাঁড়াও। বাচ্চাটার সাথেও কাউকে দেখছিলাম না। ভয় কান্না করে দেয়। শেষে আমিই যাই ওকে আনতে। মুস্কান আমার ওড়না টেনে ধরেছিল। আমি সেটা উপেক্ষা করেই ছুটে গিয়েছিলাম। আমি গিয়ে বাচ্চাটাকে কোলে নিই। 19 বছর পর আজ মুস্কানের গায়ে হলুদ। খুব সুন্দর একটা হলুদ শাড়ি পরেছে। হাতে, মাথায়, গলায়, কোমরে ফুল। সুন্দর করে সাজিয়েছে মুস্কানকে। গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা 6টায়। 5টার মধ্যেই মুস্কানকে সাজানো হয়ে যায়। বিশাল বাড়িটা আজ অনেক বছর পর নতুন রূপে সেজেছে। অনেক বছর পর বাড়িতে হৈহুল্লোড় হচ্ছে। বাচ্চারা দৌড়াদৌড়ি করছে। এত মানুষের ভিড়ে মুস্কানের চোখ দুটো শুধু তুর্যকে খুঁজছে। তৎক্ষণাৎ মুস্কান মনে মনে বলল,
বাবাই নিশ্চয়ই এখন ছাদে আছে। মুস্কানও ছাদে চলে গেল। ছাদে গিয়ে দেখল গোলাপ ফুলের টব কোলে নিয়ে গোলাপের দিকে তাকিয়ে আছে। মুস্কান পেছনে থেকে গিয়ে বলল, বাবাই। তুর্য মুস্কানের দিকে তাকিয়ে চোখ ফেরাতে পারছে না। মুস্কান গিয়ে তুরোর পাশে বসল। এভাবে কি দেখছ? দেখছি আমার মেয়েকে। আমার ছোট্ট মেয়েটা কত বড় হয়ে গিয়েছে। অপরূপ লাগছে তোকে। তুমি কিন্তু এখনো অনেক ইয়ং বাবাই। আমার শাশুড়ির সাথে তোমার হিল্লেটা করিয়ে দিব বুঝলে। তুর্য একটু শব্দ করে হাসল। তুই একদম তোর মায়ের মতো হয়েছিস। তোর মাও এমন দুষ্টু ছিল। তুমি মাকে অনেক ভালোবাসো তাই না? আমি বাসলে কি হবে? তোর মা তো আমায় একটুও ভালোবাসে না। ভালোবাসলে কি আর আমায় ছেড়ে চলে যেতে পারত বল? ভালো তো তুমিও আমায় বাসো না বাবাই। ভালোবাসলে কি 15টা বছর আমায় তোমার থেকে দূরে রাখতে পারতে? আমায় ভুল বুঝিস না রে মা। আমি চাইনি তুই কষ্টটা উপলব্ধি করিস। তাই তুই একটু বড় হতেই তোর দাদা দাদু সহ তোকে সিঙ্গাপুরে পাঠিয়ে দিয়েছি। কিন্তু আমি তো এসব চাইনি বাবাই। আমি তোমার সাথে থাকলেই হয়তো বেশি ভালো থাকতাম। বিদেশের মাটিতে আমি পাইনি মায়ের ভালোবাসা, পাইনি তোমার ভালোবাসা। চেয়েই কি আর সব পাওয়া যায় রে মা? আমিও তো চেয়েছিলাম পরীকে নিয়ে অনেক স্বপ্ন পূরণ করতে, নতুন জীবন পাড়ি দিতে। কিন্তু পেয়েও হারিয়ে ফেললাম। সেদিন আমরা বাড়ির পথে রওনা দিচ্ছিলাম। পরী একটা বাচ্চাকে বাঁচাতে ছুটে যায়। তোর বাধাও সে শোনেনি। শুনলে হয়তো আজ দিনটাই থাকতো অন্যরকম। পরীর দোষ দিব না। মানুষ হিসেবে ওর জায়গায় আমি থাকলে আমারও উচিত ছিল ছোট্ট বাচ্চাটাকে বাঁচানোর। পরী বাচ্চাটাকে কোলে নিয়ে ফিরে আসার পথেই দ্রুতগামী একটা ট্রাক এসে চাপা দিয়ে যায় পরী আর বাচ্চাটাকে। উফ আল্লাহ! চোখের সামনে সবটা ঘটতে দেখেও কিছুতেই বিশ্বাস করতে পারছিলাম না নিজের চোখকে। কিছু করতেও পারিনি। মনে হচ্ছিল আমি কোনো দুঃস্বপ্ন দেখছিলাম। হাজারবার করে চাইছিলাম ঘুমটা ভেঙে যাক। কিন্তু স্বার্থপর ঘুমটা তো তখন আসেইনি, ভাঙবে কি করে? ঘটনাস্থলেই মারা যায় পরী আর ওই বাচ্চাটা। এতবার ডাকার পরও ফিরে আসেনি তোর মা। আমায় ছেড়ে চলে যায়। ও চলে যাওয়ার পরই আমি মানসিকভাবে অনেক ভেঙে পড়ি। জানিস, যেদিন আমরা ব্যাক করব সেদিন সকালে পরী আমার বুকে এসে বলেছিল, এই জায়গাটা আমার। অনেক ভালোবাসি তুর্য। বারবার ওর এই কথাটা আমার কানে ভাসত। কিছুতেই নিজেকে ঠিক রাখতে পারতাম না। ইচ্ছে হতো আমিও মরে যাই। কিন্তু পারতাম না তোর মুখের দিকে তাকিয়ে। পরীকে কবর দেওয়া হয়েছিল আমাদের বাড়ির বাগানেই। একদিন রাতে ঘুম ভেঙে দেখি তুই নেই। সারা বাড়ি সবাই মিলে তন্নতন্ন করে খুঁজেও পাইনি। বাড়ির বাইরে গিয়ে খুঁজতে খুঁজতে পাগল হয়ে যাই। একটা সময় পর মনে হলো আমি বোধহয় তোকেও হারিয়ে ফেললাম। বুকে খুব ব্যথা হচ্ছিল। তখন পরীর কবরের কাছে গিয়ে দেখি তুই কবের ওপর মাথা দিয়ে শুয়ে আছিস। আমি বুঝতেই পারছিলাম না এত ছোট বয়সে তোর এত সাহস কিভাবে হয়েছিল। তবে মায়ের জায়গাটা যে ফাঁকা তোর সেটা বুঝতে পেরেছিলাম। সেই রাতে তোকে বুকে নিয়ে অনেক কেঁদেছিলাম। এরপরই তোকে বাবা মায়ের সাথে বিদেশে পাঠিয়ে দিয়েছি। তুর্য কাঁদছে। পুরুষদের নাকি কারো সামনে কাঁদতে নেই। কিন্তু মেয়ের সামনে কান্নাগুলো আর লুকাতে পারছে না। মুস্কান কাঁদতে কাঁদতেই বলল, তাহলে তুমি আর বিয়ে করলে না কেন? কি করে করতাম বলতো? পরী যে ছিল আমার শেষ ভালোবাসা।
পরীর মৃত্যুর প্রায় 1 বছর পর অথই আমার কাছে এসেছিল। ওর করা কাজকর্মের জন্য মাফ চেয়েছিল। বিয়ে করতে চেয়েছিল। সেদিন আমি এটাই বলেছিলাম যে মায়া ছিল আমার প্রথম ভালোবাসা আর পরী আমার শেষ ভালোবাসা। শেষের পর আর কোনো শেষ আসে না। পরী মরেনি। পরী বেঁচে আছে আমার প্রতিটা নিঃশ্বাসে, আমার হৃদস্পন্দনে। হৃদস্পন্দনে শুধু একটা নামই প্রকাশ পায়, আর সে হচ্ছে পরী। হ্যাঁ, আমি শুধুই পরীর। আর বাকিটা জীবন আমি পরীরই থাকব। মুস্কান কাঁদতে কাঁদতে এবার তুরোর বুকে ঝাঁপিয়ে পড়ল। তুর্যকে জড়িয়ে ধরে বলল, বাবাই তুমি এত ভালো কেন বলো তো? কেউ কাউকে এত ভালোবাসতে পারে? সত্যিই মা অনেক লাকি যে কম সময়ের জন্য হলেও তোমায় জীবনসঙ্গী হিসেবে পেয়েছিল। তোমায় একা করে গিয়েও তোমায় মায়ের করে রেখেছে। ওই অল্প সময়ের পরীর ভালোবাসা নিয়েই আমি বাকিটা জীবন পার করতে পারব। সাথে তুই তো আছিস আমানত। তুই মায়ার না, পরীর আমানত। জানো বাবা, কারো প্রথম ভালোবাসা হওয়া যতটা সহজ ঠিক সেভাবেই কারো শেষ ভালোবাসা হওয়া ততটাই কঠিন। মা সেই কঠিন কাজটাই করে দেখিয়েছে। তুর্য এবার হুহু করে কেঁদে দেয়। মুস্কানও কাঁদতে কাঁদতে তুরোর চোখের পানি মুছে দেয়। একদম কাঁদবে না তুমি। আজকের দিনেও যদি তুমি কাঁদো তাহলে কিন্তু আমি অনেক কষ্ট পাবো বাবাই। তুর্য জোর করে মুখে হাসি টেনে বলল, পাগলি মেয়ে। পরীর কার্বন কপি। কাঁদব না, একদম কাঁদব না। তুর্য একটা গোলাপ ছিঁড়ে মুস্কানের খোপায় গেঁথে দিল। মুস্কান বলল, তুমি তো কাউকে এই ফুল গাছগুলো ধরতেই দাও না, আর আজ ফুল ছিঁড়ে আমার খোপায় দিল? এই ফুলগাছগুলো পরী লাগিয়েছিল। প্রতিদিনই ফুল ফোটে। আজ লাল টুকটুকে একটা গোলাপ ফুটেছে। এটা তোর মায়ের দোয়া। মুস্কান বাকি ফুলগুলোয় ঠোঁটের পরশ দিয়ে বলল, ভালোবাসি মা। তুরো চুমু খেয়ে বলল, আমার ভালোবাসা। কথা বলতে বলতে 6টা প্রায় বেজে যায়। তবুও মুস্কান কিছুক্ষণ তুরোর কাঁধে মাথা রেখে আকাশপানে তাকিয়ে থাকে। হয়তো মনে মনে দুজনই বিশেষ কাউকে খোঁজে। একজন তার মাকে আর অপরজন তার ভালোবাসার মানুষটিকে। কিছু ভালোবাসা যেন শেষ হয়েও হয় না শেষ। সমাপ্ত।